নমস্কার। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের তরফ থেকে সকল সুধীজনকে জানাই স্বাগত। আজকে লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের দক্ষিণ কলকাতা শাখার তরফ থেকে আমি সত্যজিৎ ব্যানার্জি সহ সংযোজক এক মনোজ্ঞ অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করার আগে বা বিষয়বস্তু বলার আগে লোকপ্রজ্ঞার কর্ম সম্বন্ধে, কাজ সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সাথে আলোচনা করতে চাইব। আমরা সবাই জানি ভারতবর্ষ পৃথিবীর একমাত্র জীবিত সভ্যতা, প্রাচীন সভ্যতা, যার ধারা আজও প্রবাহমান। যে কিছু প্রাচীন সভ্যতা পৃথিবীর বুকের মধ্যে এসে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, যেমন গ্রিক, রোমান, ইজিপশিয়ান, সেই সভ্যতারা বিলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষ কিন্তু আজও তার স্বমহিমায় গরবিয়ান হয়ে এগিয়ে চলেছে মানব সভ্যতার বিকাশের জন্য। অনেক অত্যাচার, অনেক আঘাত সহ্য করেও ভারতবর্ষ আজও দাঁড়িয়ে রয়েছে। লোকপ্রজ্ঞার তরফ থেকে আমাদের সকলের চেষ্টা থাকে ভারতের এই প্রাচীন সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে চর্চার মাধ্যমে সেই জ্ঞানকে আরও সঞ্জীবিত করে তোলা, ঋদ্ধ করা। আমরা সৌভাগ্যবান যে আমাদের মধ্যে অনেক প্রজ্ঞ ব্যক্তির উপস্থিতি থাকে, যাদের আলোচনার মাধ্যমে আমরা নিজেরা ঋদ্ধ হই ভারতের বিভিন্ন বিষয়ের অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, কৃষ্টি সম্বন্ধে। আজকের বিষয়বস্তু, যেটা এই সময়ের জন্য যে কোনো লোকেরই জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতবর্ষে যোগ চর্চা। অনুষ্ঠান শুরু করার আগে আমি অনুরোধ করব লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রান্ত সদস্য শ্রী তাপস সরকারকে, যিনি পেশায় প্রধান শিক্ষক, এই অনুষ্ঠানের স্বাগত ভাষণটি দেওয়ার জন্য। নমস্কার। রিতম বাংলায় প্রতি শনিবার সন্ধ্যা 7টায় একটি সান্ধ্যকালীন বৌদ্ধিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমটি পরিচালনা করে লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ। লোকপ্রজ্ঞা হল অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞাপ্রবাহের দক্ষিণবঙ্গ শাখা। প্রজ্ঞাপ্রবাহের উদ্দেশ্য হল আধুনিক জ্ঞানবিজ্ঞানের আধারে ভারতের পরম্পরাগত সংস্কৃতি ও সনাতন মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রাচীন ভারতে জ্ঞানবিজ্ঞানে যে চর্চা হয়েছিল তার অন্যতম বিষয় ভারতীয় চিকিৎসা বিজ্ঞান। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের প্রধান তিনটি অংশ: আয়ুর্বেদ, শল্য চিকিৎসা ও যোগ। আজ শনিবার এই যোগ বিষয়ে বৌদ্ধিক দেবেন মাননীয় ডক্টর অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষ ব্যাঙ্গালোরে যোগ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং পিএইচডি করে সিওলে, দক্ষিণ কোরিয়ার সিওলে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। বর্তমানে তিনি এসবাইসার কলকাতায় ইউনিটের ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের কলকাতা বাংলা চ্যাপ্টারের তিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাচীন ভারতে একটি শ্লোক, ধর্মার্থ কাম মোক্ষণম আরোগ্যং মূলমুত্তমম। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বিধ পুরুষার্থ প্রাপ্তির মূল কারণ হল আরোগ্য। অর্থাৎ আমরা যদি আরোগ্য লাভ করতে পারি তবেই আমরা এই চার পুরুষার্থ লাভ করতে সক্ষম হব। আমরা
এই আরোগ্য লাভ করতে গিয়ে বর্তমানে ভারতবর্ষে যে সমস্যা সেটা একটু জেনে নিই। ভারত গ্রাম নির্ভর, কিন্তু গ্রামীণ ক্ষেত্রে স্বাস্থ্যের স্থিতি অত্যন্ত বেদনাদায়ক। আজ একবিংশ শতাব্দীতেও মানুষ জ্বর, উদরাময়ের মতো অন্যান্য সহজসাধ্য রোগে আক্রান্ত হচ্ছে, তথা আর্থিক বৈষম্য, অন্ধবিশ্বাস ও অশিক্ষার কারণে সমাজ অকাল মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। ভারতে শিশু মৃত্যু, প্রসূতি মৃত্যু, অপুষ্টিজনিত সমস্যা ইত্যাদি বেড়েই চলেছে। দুঃখের বিষয়, পশ্চিমী সভ্যতার বিকাশ ও প্রভাবে আমাদের দেশের স্বাস্থ্যসেবা কেবল রুগ্ন সেবা পর্যন্ত সীমিত এবং তা ডাক্তার ও হাসপাতাল কেন্দ্রিক। সামান্য অসুস্থতার জন্য বড় ডাক্তার বা হাসপাতালের আবশ্যক হয় না। এছাড়াও সামাজিক স্বাস্থ্যচিন্তার অভাবে এবং উপযুক্ত চিকিৎসা না পেয়ে মানুষ অসাধ্য ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। মানুষের মানসিক বিকৃতি ঘটছে, যার ফলে সামাজিক বিকৃতিও দেখা যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সঠিক স্বাস্থ্য চিন্তা আবশ্যক। আমাদের রোগে আক্রান্ত হওয়ার কারণ কি? মানুষ যতদিন প্রকৃতি নির্ভর ছিল এবং সদাচারযুক্ত, সৎ, সহজ, সরল জীবনযাপন করত, ততদিন মানুষের মধ্যে কোনো রোগের প্রবণতা দেখা যায়নি এবং মানুষ সুস্বাস্থ্যের অধিকারী ছিল। কিন্তু মানুষ যখনই তা থেকে বিচ্যুত হলো এবং পাশ্চাত্য সভ্যতার প্রভাবে কুরুচিপূর্ণ কৃত্রিম জীবনযাপনে অভ্যস্ত হলো ও প্রাকৃতিক খাদ্যের পরিবর্তে নানা রকম উগ্র স্বাদযুক্ত খাদ্য তথা ফাস্টফুড, জাঙ্ক ফুড, আর্টিফিশিয়াল ফুড খাওয়ার দিকে প্রবণতা দেখা দিল, তখনই মানুষের ধীরে ধীরে স্বাস্থ্যহানি হলো ও রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দিল। গীতায় বলা হয়েছে, যুক্ত হার বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাব বোধস্য, যোগ ভবতি দুঃখা। অর্থাৎ নিয়মিত আহার বিহার এবং নিয়মিত নিদ্রা ও জাগরণ দুঃখ নাশ করতে পারে। অধিকাংশ রোগ মানুষের মন থেকেই সৃষ্টি হয়, তাই সর্বপ্রথম মনকেই নিয়ন্ত্রণ করা আবশ্যক। মনকে শান্ত ও উদ্বেগহীন অবস্থায় নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা জেনে অথবা না জেনে অলসতা ও বিভিন্ন কারণে স্বাস্থ্যের ক্ষতি করে রোগকে আমন্ত্রণ জানাই। সুতরাং যার ফলে রোগের সৃষ্টি হয় তারই প্রতিকার করা সর্বাগ্রে প্রয়োজন। তাই রোগ হওয়ার পর তার চিকিৎসা না করে আগে থেকে রোগ প্রতিরোধ করাটা আমাদের প্রয়োজন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রাচীন ভারতে এই রোগ প্রতিকারের জন্য যেসব পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে যোগ হলো অন্যতম। যোগ হলো একটি জীবন দর্শন। যোগ আত্মানুশাসনও বটে। যোগ হলো একটি জীবন পদ্ধতি। যোগ ব্যাধিমুক্ত, সমাধিযুক্ত জীবনের সংকল্পনা। যোগ মাত্রই শুধু বিকল্প চিকিৎসা পদ্ধতি নয়, পরন্তু যোগের প্রয়োগ পরিণামের প্রতি আধারিত একটি এমন প্রমাণ যা ব্যাধিকে নির্মূল করে। এটি একটি সম্পূর্ণ বিদ্যা, শুধু শরীর বা মানসিক রোগের নয়, বরং শরীরের রোগের নয় শুধু, বরং মানসিক রোগেরও একটি চিকিৎসা শাস্ত্র। যোগ মানে কিন্তু কেবল ব্যায়াম নয়। পাশ্চাত্যে যোগ মানে এক্সারসাইজ, কিন্তু ভারতীয় চিন্তনে যোগ শরীর কেন্দ্রিক নয়, মনকে নিয়ন্ত্রণ করাই হলো যোগ। শরীর সুস্থ রাখতে হলে মনকে সুস্থ রাখতে হবে, এটাই হলো ভারতীয় চিন্তন। আসুন এই যোগ নিয়ে আরও গভীরে আলোচনা করবেন আজকের বিশিষ্ট বক্তা এবং অধ্যাপক ডক্টর অভিজিৎ ঘোষ। আমি তাকে আজকের বৌদ্ধিক দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। নমস্কার। আমরা শুনে নিলাম শ্রী তাপস সরকারের স্বাগত ভাষণ। এবার আমরা চলে যাব আজকে আমাদের প্রধান বক্তা ডক্টর অভিজিৎ ঘোষের কাছে। ডক্টর অভিজিৎ ঘোষ এমএসসি পিএইচডি ইন যোগা থেরাপি। বর্তমানে তিনি ডাইরেক্টর সেক্রেটারি বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থার কলকাতা ব্রাঞ্চের। তিনি ফ্যাকাল্টি থেকে যোগা ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরের
এবং ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকেছেন ডং সং সিওল ইউনিভার্সিটি সাউথ কোরিয়ার। বর্তমানে তিনি জেনারেল সেক্রেটারি ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন। আমরা সৌভাগ্যবান যে এমন একজন জ্ঞানী ব্যক্তিকে আমরা পেয়েছি নিজেদের মধ্যে, যিনি আমাদের আলোকপাত করবেন ভারতীয় সভ্যতায়, ভারতীয় জীবনে যোগের প্রয়োজনীয়তা, যোগের গুরুত্ব সম্বন্ধে। তাই আমরা এখন চলে যাব ডক্টর অভিজিৎ ঘোষের কাছে। নমস্কার। আজ লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের আমন্ত্রণে আমি যোগের বিষয়ে কিছু কথা আলোচনা করতে চলেছি। লোকপ্রজ্ঞার সমস্ত কার্যকর্তা এবং শ্রোতা তথা দর্শক বৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা। যোগের বিষয়ে বিভিন্ন আলোচনা আপনারা শুনছেন এবং শুনে আসছেন। বিশেষ করে সারা পৃথিবীর এই করোনা আবহে যোগ আজ একটি বিশেষ ভূমিকা নিয়েছে, সেটি আমাদের সকলের জানা। সারা পৃথিবীব্যাপী আজ যে এক ত্রাহি ত্রাহি অবস্থা, সেই অবস্থার মোকাবিলায় সমস্ত ইনস্টিটিউশন, সমস্ত সংগঠন, সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত স্বাস্থ্যকর্মীরা উঠে পড়ে লেগেছেন এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে কিভাবে বেরোনো যায় তার রাস্তা খোঁজার জন্য। ভারতবর্ষ যোগের ভূমি, তাই আমরা যারা যোগ নিয়ে আলোচনা করি, অভ্যাস করি, তারা যোগের দিকটাকেই বিশেষভাবে সবার সামনে রাখার চেষ্টা করি। আমরা সবাই জানি যে সমগ্র পৃথিবী আজ তার উন্নয়নের চরম শিখরে পৌঁছেছে। বিকাশের পরাকাষ্ঠা দেখিয়েছেন এমন বহু রাষ্ট্র আছে, তথা ভারতবর্ষ আজ পিছিয়ে নেই। ভারতবর্ষের বিজ্ঞানীরাও চাঁদের মাটি ছুঁয়েছে, মার্স পর্যন্ত পৌঁছেছে। এই সমস্ত উন্নয়ন স্বাস্থ্যক্ষেত্রেও আমরা দেখেছি। আজ সারা পৃথিবীর মেডিকেল সায়েন্টিস্টরা স্বাস্থ্যবিজ্ঞানকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেছেন। কিছু না হোক 5000-এরও বেশি শুধুমাত্র সার্জিক্যাল টুলস ডেভেলপমেন্ট হয়েছে অস্ত্রোপচারের জন্য। তাছাড়াও বিভিন্ন ঔষধীয় সংস্থা নিরন্তর তাদের প্রয়াস চালিয়ে যাচ্ছেন নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে। টেকনোলজিক্যাল এবং বিজ্ঞানসম্মত বিভিন্ন ধরনের উদ্ভাবন নিত্য নৈমিত্তিক ঘটনা এখন সকলের চোখে আসছে। এই সমস্ত উন্নয়নের মাঝেও আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করেছি। সমগ্র পৃথিবীর সায়েন্টিস্টরা মিলে, বিজ্ঞানীরা মিলে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধিকে আমরা পর্যুদস্ত করে দেখিয়েছি। তার টিকাকরণের ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন ধরনের আরো উন্নয়নমূলক চিকিৎসা প্রতিনিয়ত আমরা করে চলেছি। এই করোনা যে সংক্রমণ শুরু হয়েছে তারও রিসার্চ সারা পৃথিবী জুড়ে এবং সারা পৃথিবীর সায়েন্টিস্টদের মধ্যে আজ একটা স্পর্ধায় পরিণত হয়েছে যে কে আগে এর টিকাকরণের আবিষ্কার করবে। ভারতবর্ষও সেখানে পিছিয়ে নেই। হয়তো কিছুদিনের মধ্যেই আমরা এর একটা সমাধানের রাস্তা খুঁজে পাব।
টিকার আবিষ্কার হবে, করোনার মতো সংক্রমণকেও আমরা যুদ্ধস্ত করব। এই সমস্ত চ্যালেঞ্জকেই আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রেও হব। কিন্তু প্রশ্ন আসছে যে এই ধরনের যে সংক্রামক ব্যাধি এবং বিভিন্ন ধরনের মেডিকেল চ্যালেঞ্জ, তার নিরসনের উপায় আমরা খুঁজে পেয়েছি, কিন্তু সারা পৃথিবীর সামনে যেটি সবচাইতে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি হলো চ্যালেঞ্জ অফ স্ট্রেস, মানসিক চাপ। আমরা যোগশাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে দেখেছি এই সমস্ত রোগের উৎস যদি আমরা দেখি, যে সংক্রামক ব্যাধি, ইনফেকশন, প্রবলেম আমরা প্রতিনিয়ত ফেস করি, এই প্রবলেম ছাড়া, সমস্যাগুলি ছাড়া বা মানসিক ব্যাধির আমরা শিকার হচ্ছি, সেই সমস্ত ব্যাধির মূল উৎস হচ্ছে স্ট্রেস, চাপ। এটি সারা পৃথিবীর কাছে আজ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য সমগ্র পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট ফেল হয়েছেন। তার কারণ আধুনিক বিজ্ঞানের কাছে, আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের কাছে মনের অস্তিত্বই নেই। মনের অস্তিত্ব সম্পর্কে তাদের কোনো রিসার্চই এখন ডেভেলপ করে সেইভাবে। তাই সারা পৃথিবীর সায়েন্টিস্ট, তার কারণ মনকে রিসার্চ, মনের যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অস্তিত্ব রয়েছে, তার আলোচনা শুধুমাত্র ভারতীয় দর্শনেই মেলে। তাই পতঞ্জলি যোগসূত্র থেকে শুরু করে ভাগবত গীতা ঋগ পর্যন্ত যদি আমরা যাই, তার সমস্ত ক্ষেত্রে আমরা দেখব আধ্যাত্মের যে চর্চা হয়েছে, সেই চর্চাতে মনকে বিশেষ ভূমিকায় রাখা হয়েছে এবং প্রতিনিয়ত সেই সংযোগের জন্য সমস্ত উপদেশাবলী করেছেন মহাত্মারা। সেখানে ব্যাখ্যা করতে গিয়ে আমরা মনকে সংযত করার জন্য যে সমস্ত আলোচনা হয়েছে, সেই আলোচনাতে যোগের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যোগ সারা পৃথিবীতে এক একজন এক এক ভাবে নিয়েছে। তার কারণ যোগের পরিধি এতটাই বড় যা সমস্ত লেভেলকে স্পর্শ করে, সমস্ত রকম অধ্যয়নের একটি বিষয় সংযুক্ত হতে পারে। তাই যোগের আরেক নাম সংযুক্ত হওয়া। ঋগ্বেদে বলছে যুজ্যতে অনৈতি যোগঃ। যোগ কি? যা আমাদের সংযুক্তে সাহায্য করে। যুজ মানে মিলন করতে সাহায্য করে, ইউনিয়ন করতে সাহায্য করে, বলে যোগ। যোগের বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যোগের যে পরিচয় আজকে সারা পৃথিবীতে হয়েছে তা একটু অন্যভাবে হয়েছে। যোগের একটি অংশকে সারা পৃথিবীর লোক এক এক ভাবে চিনছে। বিশেষভাবে যোগের আসন প্রাণায়াম, যেটি যৌগিক এক্সারসাইজ হিসেবে সারা পৃথিবীর লোক গ্রহণ করেছেন এবং তারা প্রতিনিয়ত অভ্যাস করছেন। স্বাভাবিকভাবে যোগের ক্ষুদ্রতম অভ্যাসটিও মানুষকে কোনো না কোনো ভাবে লাভান্বিত করেছে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করেছে।
আমরা যারা ভারতবর্ষে যোগ নিয়ে চর্চা করি, যোগের অভ্যাস করি, তারা যোগটিকে যোগকে ওয়ে অফ লাইফ হিসেবে দেখার চেষ্টা করেছি আমরা। এন্টায়ার যোগটাকে যদি আমরা ব্যাখ্যা করি, স্বামী বিবেকানন্দ এটিকে তার 4টি স্ট্রিমে ভাগ করেছেন, 4 স্ট্রিম অফ যোগা। এটিকে উনি বলছেন জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ এবং রাজযোগ, যার মধ্যে সমস্ত যোগ সমাহিত হয়ে যায়। শুধু আসন প্রাণায়াম যে যোগা নয়, সেটি তার ব্যাখ্যাতে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। শুধু তাই নয়, ভাগবত গীতার যে 18টি অধ্যায় রয়েছে, সেই 18টি অধ্যায়ের এক একটি অধ্যায়কে যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। খুব আশ্চর্যের বিষয় যে অর্জুনের বিষাদ, অর্থাৎ অর্জুনের যে ডিপ্রেশন, সেই অর্জুন বিষাদ যোগে অর্জুনকে বোঝানো হয়েছে কিভাবে এই অবসাদ থেকে তাকে বার করে এনে আর তাকে উৎকর্ষের পথে, তার কর্মের পথে, তার কর্তব্যের পথে ধাবিত করানো যায়, তার জন্য একটা প্রচেষ্টা হয়েছে। তাই তাকে তার সেই সকাম চিন্তাভাবনা থেকে নিষ্কাম কর্মের প্রতি যে প্ররোচনা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন এবং যা তার মোক্ষের পথে নিয়ে যেতে সাহায্য করবে, সেই ধরনের আলোচনা করেছেন। এরকম ভাবে প্রত্যেকটি অধ্যায় আর যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা যোগের ডেফিনেশন দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার ব্যাখ্যা দেখেছি। পতঞ্জলি বলছেন যোগ চিত্তবৃত্তি নিরোধা। যোগটি কি না, যোগ হচ্ছে চিত্তের মধ্যে যে বৃত্তি, এখানে চিত্ত বলতে টোটাল মনস্পটটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে মানসিক বৃত্তি রয়েছে সেই বৃত্তিগুলোকে নিরোধ করার উপায় হচ্ছে যোগ। ঠিক একইভাবে যোগ বশিষ্ঠাতে ঋষি বশিষ্ঠ ব্যাখ্যা দিচ্ছেন মনঃ প্রশমন উপায় যোগ, অর্থাৎ মনকে প্রশমিত করার নাম হচ্ছে যোগ। যে উত্তেজিত মন, চঞ্চল মন, সেই চঞ্চল মনকে কিভাবে প্রশমিত করা যায় তার যে পদ্ধতির ব্যাখ্যা করেছেন বশিষ্ঠ, সেটিকে ইনি যোগ হিসেবে দেখিয়েছেন। ভাগবত গীতায় বিভিন্ন শ্লোকে বিভিন্ন ভাবে যোগকে বর্ণনা করেছেন। বিশেষভাবে বলা যায় ভাগবত গীতাতে যেটা বলছেন যে সমত্বম যোগ উচ্চতে, অর্থাৎ ব্যালেন্স ইজ যোগা। সমত্বম আমাদের জীবনের প্রত্যেক স্তরে ব্যালেন্স মেনটেন করা, ইকুয়ানিমিটিকে মেনটেন করা, সেটিকেই যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আজকে এই যোগের ভূমিকা একটি বিশেষভাবে নিয়েছে করোনার মহামারী সিচুয়েশনে। তার কারণ এই যোগ শুধুমাত্র মনের উপরেই ব্যাখ্যা করেনি, এই যোগ শরীরকেও নিয়ন্ত্রণ করার কথা বলেছে। তাই অষ্টাঙ্গ যোগের কথা যদি আমি বলি, পতঞ্জলি যেমন অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন, সেখানে যম নিয়ম থেকে শুরু করে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহারা ধারণা ধ্যান সমাধি, এর অন্তরঙ্গ যোগা এবং বহিরাঙ্গ যোগা, বহিরাঙ্গ যোগার মধ্যে যম নিয়ম আসন প্রাণায়াম আদি এসব আসছে। তো সেখানে যদি আমরা দেখি, আমরা দেখব আসন প্রাণায়ামকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শরীরকে পিউরিফাই করার জন্য, শরীরকে স্ট্রেনদেন করার জন্য, শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রঙ্গার বানানোর জন্য, আরো শক্তিশালী করার জন্য। আমরা জানি আমাদের শরীরের যে ডিফেন্স মেকানিজম আছে, আমাদের শরীরকে রক্ষা করার যে রক্ষা কবচ আমাদের শরীরের মধ্যে জন্ম থেকেই রয়েছে, যেটিকে আমরা ইমিউন সিস্টেম বলি। আর সেই ইমিউন সিস্টেম আমাদের শরীরকে সবসময় সতেজ রাখতে এবং যে বহিঃশত্রুর যে আক্রমণ, অর্থাৎ যে সমস্ত ইনফেকশন গুলো বাইরে থেকে আমাদের শরীরকে সংক্রমিত করে, সেই ধরনের সংক্রমণ থেকে তথা শরীরের মধ্যেই যে ধরনের রোগের উৎপত্তি হয়, সেই সমস্ত রোগের যে জীবাণু, সেগুলোকে প্রতিরক্ষার জন্য আমাদের ইমিউন সিস্টেম
প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাই এই ইমিউন সিস্টেমকে স্ট্রেনথেন করার জন্য যোগের ভূমিকা বিশেষভাবে আমরা দেখতে পাই। বিশেষ করে দৈনন্দিন যোগের অভ্যাস এই ইমিউন সিস্টেমকে স্ট্রেনথেন করতে বিশেষভাবে সাহায্য করে। করোনাতে আমরা দেখেছি যে এটি বিশেষভাবে শ্বাসক্রিয়াকে আক্রমণ করে, ফুসফুসকে আক্রমণ করে। আর আমরা জানি যোগের বিভিন্ন অভ্যাস, ব্রিদিং এক্সারসাইজ তথা বিভিন্ন ধরনের প্রাণায়ামের অভ্যাস আমাদের ফুসফুসকে শক্তিশালী করতে সাহায্য করে। শুধু তাই নয়, সারা শরীরের মধ্যে যে ভাইটালিটি সেটিকে সতেজ রাখতে সাহায্য করে এই ধরনের প্রাণায়ামের অভ্যাস। আমি অভ্যাসের ডিটেলে হয়তো যাব না আজকে, কিন্তু আমরা যতটুকু আজকে জানার প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমরা রোগ ব্যাধির কথা বলছিলাম শুরুতেই, যে সমস্ত রোগের উৎস হচ্ছে স্ট্রেস। তাই যোগ থেরাপিতে আমরা এই ব্যাধিকে দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে স্ট্রেস রিলেটেড অর্থাৎ মানসিক চাপ জনিত রোগ, আরেকটি হচ্ছে মানসিক চাপ নেই, নন স্ট্রেস বর্ন ডিজিজ। মানসিক চাপ নেই কিন্তু তবু আমরা বিভিন্নভাবে ভুক্তভোগী হয়। যেমন আমি ব্যাখ্যা করলাম যে সংক্রমিত রোগ, ইনফেকশন, ইনজুরিজ, অ্যাক্সিডেন্ট এবং টক্সিন রিলেটেড প্রবলেম। এটা স্ট্রেস নেই কিন্তু তবু আমরা ভুগছি। আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আছি কিন্তু কখন সংক্রমিত হব জানি না, সবসময় একটা প্যানিক, আতঙ্কে আমরা গ্রস্ত হয়ে রয়েছি। তাই এই ধরনের নন স্ট্রেস বর্ন ডিজিজ যেটা রয়েছে, স্ট্রেস নেই অথচ বাইরে থেকে আমাদেরকে আক্রমণ করতে পারে, বাইরের কারণে আমাদের এর আর ব্যাধিতে বা এই ধরনের কষ্ট আমরা পেতে পারি, তার জন্য আমাদের ইমিউন সিস্টেমকে আর শক্তিশালী করার কথা বলা হয়েছে। যা এখন আয়ুষ মন্ত্রণালয়ের প্রোটোকলের মধ্যে আমরা দেখেছি, আয়ুর্বেদের বিভিন্ন আর ঔষধির সাথে সাথে যোগকেও জীবনের অঙ্গ করার জন্য এবং তার প্রোটোকলও নির্ধারণ করে দেওয়া হয়েছে। কি কি আসন, প্রাণায়াম আদি, রিল্যাক্সেশন তথা মেডিটেশন প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, তার বর্ণনা দেওয়া হয়েছে। তার প্রোটোকল 1 ঘন্টার প্রোটোকল বানিয়ে দেওয়া হয়েছে, সেগুলো রেগুলার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনচর্চায় সেগুলোকে অভ্যাস করার জন্য। এটি একটি দিক। আরেকটি দিক যেটি আমি বলছিলাম, যে বাকি যে সমস্ত শরীরকে আমাদের আক্রমণ করে বিভিন্ন রোগ, সেই সমস্ত রোগগুলি হচ্ছে স্ট্রেস বর্ন অর্থাৎ মানসিক চাপ থেকে জন্ম নেওয়া রোগ, যাকে আমরা ইংরেজিতে বলি সাইকোসোমাটিক এলমেন্টস। সাইকোসোমাটিক এলমেন্টস মিন্স যা আমাদের সাইকি থেকে আসে। যে সমস্ত রোগ সাইকি থেকে এসে আমাদের সোমা অর্থাৎ আমাদের শরীরকে ব্যাধিগ্রস্ত করে তোলে, তার মূল হচ্ছে মানসিক চাপ। আর এই মানসিক চাপ কিভাবে শুরু হয়? এই মানসিক চাপ শুরু হয় আমাদের মন থেকে, আমাদের বৃত্তি থেকে, আমাদের চিন্তা ভাবনা থেকে। সেখানে বলতে গেলে আমি আমার বিশেষভাবে সমস্ত থেরাপিউটিক লেকচারেই ভগবদ গীতার একটি বিশেষ শ্লোকের উদ্ধৃতি দিই। অনেকেরই হয়তো জানা আছে, কিন্তু তার ব্যাখ্যাটি আমি যোগা থেরাপিউটিক ওয়েতে করি। সেটি হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গত সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে। তারপরে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশা বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি। অর্থাৎ প্রাণ পর্যন্ত হানি হতে পারে এইরকম ধরনের একটি রোগ, যাকে আমরা স্ট্রেস বলে জানি, মানসিক চাপ বলে জানি। তার শুরু কিভাবে হয় এবং তাকে ট্যাকেল করতে না পারলে প্রাণ পর্যন্ত নাশ হতে পারে, ভাগবত গীতার এই শ্লোকে তা বর্ণনা করেছে। কিভাবে করেছে? ধ্যায়ত বিষয়ান পুংসা। স্ট্রেস আমরা কিভাবে ডেভেলপ করি? একটি বিষয়, এনি সাবজেক্ট যেটি আমাদের মনের মধ্যে আসে, সেটি আমার ভালো লাগা থেকে, আমার চাওয়া পাওয়া থেকে, আর সেটি আমার মনকে আকৃষ্ট করে এমন কোনো একটি বিষয়। এটি আসে আমাদের থট লেভেলে, আমাদের চিন্তা ভাবনাতে। আর সেই চিন্তা ভাবনাটা কি হয়? পুনঃ পুনঃ আসে। ধ্যায়ত বিষয়ান পুংসঃ। পুনঃ পুনঃ যে চিন্তাটা আমাদের, যে বিষয়টি আমাদের মনে আসতে থাকে, যখন আমি একটি বিষয় নিয়ে বারবার চিন্তা করি,
তখন কি হয়, সেই চিন্তাটাই তার পরের স্টেজে গিয়ে কি দেখা যায়, সঙ্গস্তেষু উপজায়তে, অর্থাৎ সেই চিন্তা ভাবনার সাথে আমার অ্যাটাচমেন্ট তৈরি হয়, আমার একটা রিলেশন তৈরি হয়, আর সেই চিন্তা ভাবনাটাকে নিয়ে আমি বাঁচতে চাই, সেই চিন্তা ভাবনাটাকে নিয়েই আমি সব সময় থাকতে চাই। আর তার ফলে কি হয়, মন যখনই কিছু পেতে চায়, মন যখনই কিছু আকৃষ্ট করে, তখন আমাদের মনের সঙ্গে যে রিলেটেড যে স্নায়ুগুলি, ইন্দ্রিয়গুলি কাজ করে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সেটিকে পাওয়ার জন্য তার অ্যাক্টিভিটি শুরু করে, তার উত্তেজনা প্রকাশ করে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সব সময়ের জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কখন আমি সেটিকে পাবো। আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদম, চৌপস্থ পায়ু সব সময়ের জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং তাকে পাওয়ার জন্য আর প্রতিক্রিয়াশীল হয় বা ক্রিয়াশীল হয়। তখন কি হয়, অ্যাটাচমেন্ট যখন আমার শরীরের সঙ্গে, মনের সঙ্গে এবং স্নায়ুর সঙ্গে সেই বিষয়ের হতে থাকে, তখন সংঘাত সঞ্জায়তে কামহা, সেই যে সংঘাত হলো, সেই যে আকর্ষণ সৃষ্টি হলো, রিলেশন ডেভেলপ করলো, সেটির থেকে এবার নেক্সট লেভেলে আমরা কি দেখছি, কামনা বাসনার উদ্ভব হতে শুরু করলো। অর্থাৎ আমি যেটিকে পেতে চাইছি তার উপর বেস করে আমার আরো বিভিন্ন ধরনের বাসনার জন্ম নিতে থাকলো। এই কামনা বাসনা এগুলো আর কিছুই নয়, আরো নতুন নতুন থটস, নতুন নতুন চিন্তার উদ্ভাবন হতে থাকলো এই মনের মধ্যে। আর আমরা সেই চিন্তা ভাবনার আবেগে, সেই কামনার বশে নিজেকে অতিবাহিত করতে থাকি, নিজে দৌড়তে থাকি তার পিছনে, যে আমি কখন এটিকে প্রাপ্ত করব। তার জন্য শয়নে স্বপনে জাগরণে প্রতিনিয়ত আমরা সেই কামনা বাসনা নিয়েই আমাদের জীবন যাপন করতে থাকি। এতদূর পর্যন্ত ঠিক আছে, কামনা বাসনাতেও আমরা দেখেছি আমরা আনন্দ পাই, যখন কোনো বিষয় নিয়ে আমরা আমাদের বাসনা জেগে ওঠে, তখন তাকে বারবার চিন্তা করে আমরা আনন্দ লাভ করি। কিন্তু প্রবলেম তারপরেই শুরু হচ্ছে, সমস্যার শুরু তারপর থেকে শুরু হচ্ছে, যখন কামাত ক্রোধাভিজায়তে, অর্থাৎ এই কাম, এই কামনা বাসনা যখন ক্রোধে রূপান্তরিত হয়। ক্রোধে কেন রূপান্তরিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ খুব ট্যাক্টফুলি এখানে শ্লোকটা বর্ণনা করেছেন। যারা তাদের যে আরব্ধ, তাদের যে বাসনা সেটিকে পূর্ণ করে ফেললো, তাদের হয়তো অতটা সমস্যা নেই, তাদের কাছে তাদের স্ট্রেসটা পজিটিভ স্ট্রেস। কিন্তু যে ব্যক্তি সেটিকে পেল না, অ্যাচিভ করতে পারলো না, ফেল করলো, তার যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে সে পৌঁছতে পারলো না, সে হয়তো খুব মন দিয়ে সে চাইছিল যে আমি এটিকে কিনবো, আমি এটিকে কিনবো, এটিকে আমি পাবো, কিন্তু হঠাৎ সে যখন পেল না, তখন তার মনের মধ্যে ক্রোধের সঞ্চার হলো। যখন সে তার মনের মতো, মনের অভিষ্ট ফল সে পেল না, সে যেটি চাইছে তার মতে, তার মনের অনুকূলে তার রেজাল্ট এলো না, তখন তার ইমিডিয়েট প্রতিক্রিয়া হচ্ছে ক্রোধ, রাগ। আর আমরা সবসময়, প্রত্যেক ব্যক্তি আমরা সবসময় চাই আমার সঙ্গে যা কিছু হচ্ছে সবকিছু যেন আমার মনের অনুকূলে হতে থাকে, সবকিছু যেন আমার চাওয়া পাওয়ার অনুকূলে হতে থাকে। আমার প্রতিকূলে কিছু হোক, এটা আমি মেনে নিতে পারি না। তাই যখনই আমি কিছুতে ফেল করি, অ্যাচিভ করতে পারি না, আমার অভিষ্ট লক্ষ্যে আমি পৌঁছতে পারি না, তখনই আমার মনের মধ্যে ক্রোধের জন্ম নেয়। আর সেই ক্রোধের বহিঃপ্রকাশ আমরা সকলেই জানি। যখন কেউ রেগে যায়, তখন যে রিয়াকশনটা আমরা আমাদের ফিজিক্যাল বডিতে দেখাই, আমাদের শরীরে যেটা আমরা দেখতে পাই, সেটি আমরা কি দেখি, যখন আমরা রেগে যাই আমাদের চোখ ছানা বড়া হয়ে যায়, আমাদের শ্বাসের গতি বেড়ে যায়, আমাদের মাংসপেশিগুলো টাইট হয়ে যায়, যেন কাউকে পেলেই আমরা মেরে দেব, গালাগালি দিই, উত্তেজনা প্রকাশ করি, শ্বাসের গতি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যখন শ্বাসের গতি বেড়ে যায়, তখন অটোমেটিক ভাবেই আমাদের হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়,
আর আমরা জানি আমাদের ফিজিওলজিতে হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া মানেই সারা শরীরের রক্ত সংবহন তন্ত্র একটি বিশেষ গতি প্রাপ্ত হয়, শরীরের মধ্যে যেন সুনামি চলে আসে, পায়ের আঙুল থেকে ব্রেন পর্যন্ত সুনামির মতো রক্ত বন্যা বইতে থাকে। শরীরের বেশিরভাগ রক্ত সংবহন আমাদের মস্তিষ্কে হয়, ব্রেনে যায় রক্ত। আর আমরা জানি ব্রেনের মধ্যে কত সূক্ষ্ম টাইনি আর রক্তের যে কণিকা, রক্তের যে ভেসেলস, যে ট্রান্সপোর্টেশনের শিরা উপশিরা যেগুলি রয়েছে, টাইনি শিরা, তার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। আর যদি সেখানে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, শিরা ছিঁড়ে বেরিয়ে যায়, যেটিকে আমরা বলি স্ট্রোক। ইমিডিয়েট ডেথ হতে পারে, এত দূর পর্যন্ত যেতে পারে। এই যে শরীরের মধ্যে আমার যে ক্রোধের যে বহিঃপ্রকাশ আমি করলাম, তার মাধ্যমে শরীরের ভিতরে যে সুনামি চলল, সেই সুনামিতে এক একটি অর্গান ফেল হতে পারে, এক একটি গ্রন্থি কনফিউজ হয়ে যায়, এক একটি অঙ্গ কনফিউজ, শরীরের মধ্যে এক একটি গ্রন্থি কনফিউজ হয়ে যায় সেই মুহূর্তে। হয়তো আমার শরীরের প্যানক্রিয়াসটা মনে করে, জানি বাবা এত রক্তের চাপ, কি হচ্ছে শরীরের মধ্যে, আমি কিছুক্ষণ বসে দেখি, তারপরে আমি আমার অ্যাকশন করব। শরীরের এক একটি অঙ্গ আর সেই মুহূর্তে নিজে কনফিউজ হয়ে গিয়ে কি করবে বুঝতে পারে না, হয় ওভার অ্যাক্টিভ হয়ে যায়, নয়তো সে চুপচাপ বসে যায়। তো প্যানক্রিয়াস যদি চুপচাপ বসে যায়, ইনসুলিনের নিঃসরণ বন্ধ হয়ে যাবে। রেজাল্ট কি? রেজাল্ট ডায়াবেটিস। আমি শুধু প্যানক্রিয়াসের উদাহরণ দিলাম, যে কোনো অর্গান, যে কোনো গ্রন্থি এই সিচুয়েশনে হয় কাজ করা বন্ধ করে দেবে, নয়তো ওভার অ্যাক্টিভ হয়ে যাবে। আর দুটোতেই আমাদের শরীর এফেক্টেড হবে, সেই গ্রন্থিতে বা সেই জায়গাতে রোগের সঞ্চার হবে, ব্যাধির সঞ্চার হবে। তাই আমরা বলি যে স্ট্রেস রিলেটেড যে ডিজিজ, রোগ, সেগুলি এইভাবেই। আর এক একটি স্ট্রেস থেকে আমরা আমাদের শরীরকে যেভাবে এফেক্ট করি, এক একটি গ্রন্থিকে যেভাবে এফেক্ট করি, আর তাতে সেই শরীরের সেই অঙ্গ থেকেই আমাদের রোগের সূত্রপাত হয়। তাই প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো একটি বিশেষ অঙ্গ বিশেষভাবে দুর্বল রয়েছে, এবং সেই দুর্বল অঙ্গটি থেকেই আমাদের ব্যাধির সূত্রপাত হয়। তাই আমাদের জানতে হবে যে এই ধরনের ব্যাধি থেকে মুক্তির পথই হলো স্ট্রেসকে নির্মূল করা, মানসিক চাপকে নির্মূল করা। মানসিক চাপকে নির্মূল করে যদি মনকে শান্ত রাখতে পারি, শরীরের প্রত্যেকটি অর্গান যে নিজস্ব রিদমে কাজ করে, সেই রিদমে কাজ করতে থাকবে এবং শরীর কোনোদিনই এফেক্টেড হবে না এই ধরনের আক্রমণ থেকে। তাই আমাদের ইলনেস থেকে ওয়েলনেসে পৌঁছতে হবে, আর এই ওয়েলনেসে পৌঁছানোর রাস্তা কেবলমাত্র যোগই দেখাতে পারে। অর্থাৎ এই সমস্ত সাইকোসোমাটিক এলিমেন্টস যেগুলোর বর্ণনা আমি করলাম, যার উৎপত্তি মন থেকে, সেই ধরনের এলিমেন্টস গুলোকে আর যদি মুক্ত করতে হয়, সেই ধরনের রোগ থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমাদের স্ট্রেস থেকে মুক্তি পেতে হবে, মানসিক চাপ থেকে মুক্তি পেতে হবে। আর সমগ্র যোগ শাস্ত্র এটি বর্ণনা করেছে কিভাবে মানসিক চাপ থেকে মুক্ত হওয়া যায়। ভগবদ গীতাতে কর্মযোগের উদাহরণ দেওয়া আছে। কর্মযোগে বিশেষভাবে বলা হয়েছে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে কোনো ব্যক্তি আর স্ট্রেসের উৎপত্তি করবে না, মানসিক চাপের সম্মুখীন হবে না। তো এরকম ভাবে যোগের বিভিন্ন ডাইমেনশন আমরা যদি দেখি, যোগ শুধু ওয়ান ডাইমেনশনে কাজ করে না। স্ট্রেস যেমন, মানসিক চাপ যেমন মাল্টি ডাইমেনশনাল, কোন দিক থেকে আসবে আমরা জানি না, ঠিক একইভাবে আমরা যোগেরও বিভিন্ন ডাইমেনশন আছে। বিভিন্ন ডাইমেনশনে কিভাবে স্ট্রেসকে মোকাবিলা করা যায়, মানসিক চাপের মোকাবিলা করা যায়, তার বর্ণনা রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যে অষ্টাঙ্গ যোগে যম, নিয়ম, আসন থেকে শুরু করে এগুলো সব এক একটি ডাইমেনশন, এক একটি অঙ্গ যোগের, যেগুলির অভ্যাস করলে বিভিন্ন ভাবে আমরা এই মানসিক চাপ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো, তথা মনকে প্রশমিত করার বিভিন্ন রকম উপায় আমরা অবলম্বন করতে পারবো। তাই আজ যোগ সাইন্টিফিক্যালি এবং দার্শনিকভাবে যে তথ্য সামনে রেখেছে সারা পৃথিবীর সামনে, সারা পৃথিবীর সমস্ত লোক আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে এই যোগ বিজ্ঞানকে
নিজের জীবনের সঙ্গে নিজের জীবনের অঙ্গ করে নেওয়ার জন্য। আজকে আমাদের এডুকেশন সিস্টেমে যোগ আজকে আমাদের সঙ্গে ইনক্লুড হতে চলেছে। আমরা জানি আমাদের যে পুরাণ কালে ভারতবর্ষের প্রাচীন সভ্যতায় যোগ শিক্ষা একটি বিশেষ শিক্ষা হিসাবে ছিল এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যোগের সঙ্গে একাঙ্গীভাবে চলতো। যার আর কি শিক্ষা যে প্রণালী গুরুকুলে থেকে ছাত্ররা শিক্ষা নিত, সেই শিক্ষা প্রণালীতে যোগ বিদ্যা একটি বিশেষ বিদ্যা হিসেবে সবাইকে শিখতে হতো। তার কারণ নিজেকে ম্যানেজমেন্ট করতে জানলেই তবেই সে পরিবার তথা সমাজ তথা রাষ্ট্রকে ম্যানেজমেন্ট করতে পারবে। তাই আজ সারা পৃথিবীর লোক ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে যোগ শাস্ত্রকে শেখার জন্য। আমরা যোগ যারা অধ্যবসায় করি এবং যোগের যারা শিক্ষা প্রণালীতে যুক্ত আছি তারা সকলেই বিশেষভাবে আজ এই প্যান্ডেমিক সিচুয়েশন তথা ভারতবর্ষের যে আজকে একটি সুদিন এসেছে, এই পথকে যোগ বিদ্যাকে আরো প্রচার প্রসার করার জন্য আমরা সকল শ্রোতাকে, সকল দর্শনার্থীকে, সকল দর্শককে আমরা বিশেষভাবে আগ্রহ করব, অনুরোধ করব যোগ বিদ্যাকে তাদের সমস্ত রকম এডুকেশনের সাথে পার্ট অফ এডুকেশন করে যদি আমরা নিতে পারি, যোগ বিদ্যাকে আমাদের জীবনের অঙ্গ হিসেবে যদি নিয়ে চলতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা ইলনেস থেকে ওয়েলনেসে অর্থাৎ একটি ডিজিজ ফ্রি জোন, যেখানে আমরা আমাদের ভারতবর্ষেই দেখেছি যারা যোগ বিদ্যার নিত্য অভ্যাস করেন তারা কত নিজেকে রোগ থেকে মুক্ত রেখে আর নিরন্তর একটি সুস্বাস্থ্য নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দে মোক্ষ লাভের পথে এগিয়ে গেছেন। যোগের যে উদ্দেশ্য মোক্ষ প্রাপ্তি অর্থাৎ আনন্দ প্রাপ্তি, সেই আনন্দ প্রাপ্তির পথে প্রত্যেক ব্যক্তিকে আমরা নিয়ে যেতে পারবো, সেই লক্ষ্যেই যোগের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রণালী তার গঠিত হয়েছে। আমাদের জীবনে প্রত্যেকেরই জীবনের লক্ষ্য থাকে আনন্দ প্রাপ্তি, কিন্তু আমরা ভুলবশত, ব্যতিক্রমবশত, বিকল্পবশত সুখ প্রাপ্তিতে ধ্যান দিই এবং আনন্দ থেকে ধীরে ধীরে দূরে যেতে থাকি। সুখ প্রাপ্তির নামে আমরা আমাদের জীবনকে অস্তব্যস্ত করে দুঃখের আর কিনারে ঠেলে দিই। তাই এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় বিভিন্ন ভাবে বিভিন্ন শাস্ত্রে দেখিয়েছে। আমরা যদি যোগ শাস্ত্রের অনুকূলে পঠন পাঠন শুরু করি এবং যোগ বিদ্যার প্রচার প্রসার করি এবং তার অধ্যয়ন করি, অভ্যাস করি, তাহলে আমরা দেখব যে এই সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের ব্যক্তি জীবনকে, পরিবার জীবনকে, সমাজ জীবনকে এবং রাষ্ট্র জীবনকে একটি বিশেষ উন্নয়নে নিয়ে পৌঁছতে পারবো, যে আমরা সারা পৃথিবীতে সারা মানব জাতির কল্যাণের জন্য ভারতবর্ষের যে যোগদান, স্বামী বিবেকানন্দ যেটি বারবার বলেছিলেন যে বেস্ট অফ দ্য ইস্ট উইথ, এই কোলাবোরেশনে যদি আমরা আজকের দিনে চলতে পারি তাহলে দেখব বেস্ট অফ দ্য ইস্ট হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মবাদ। সেই আধ্যাত্মবাদকে সাথে নিয়ে যদি আমরা আমাদের জীবনকে চালিত করতে পারি তাহলে আমরা সারা পৃথিবীকে একটি আনন্দের বার্তা দিতে পারবো, সুস্বাস্থ্যের বার্তা দিতে পারবো এবং শান্তির বার্তা দিতে পারবো। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে যদি আর কোনোদিন স্কোপ পাই, সুযোগ পাই, তাহলে আবার আপনাদের সামনে আসবো যোগা থেরাপির বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করার জন্য, বিভিন্ন থেরাপিউটিক প্রসেস, বিভিন্ন ডিজিজ ম্যানেজমেন্টের জন্য, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ যোগের রয়েছে তার সায়েন্টিফিক যে ব্যাখ্যা আমরা আধুনিকভাবে দিয়েছি, আমাদের গুরুজনেরা দিয়েছেন, সেইগুলোকে নিয়ে আবার সবার সামনে আসতে পারবো। আর সকলকে আমার অনুরোধ যে আমরা যে বিভিন্ন ধরনের যোগের শিক্ষা প্রণালী তথা কোর্সেস অর্গানাইজ করছি, সেই শিক্ষা প্রণালীর সঙ্গে সবাই যুক্ত হন এবং নিজেদেরকে যোগের আর পথে পথিক করে যোগ সাধক হিসেবে নিজেদেরকে গড়ে তুলুন, এই আশা রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ লোকপ্রজ্ঞাকে, লোকপ্রজ্ঞার সমস্ত কার্যকর্তাদের আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, নমস্কার। কল্যাণ মন্ত্র। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।